বলবার জন্য আপনাদেরকে। তো কাহিনী কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না, বেশ লম্বা জার্নিতে। মিডিয়ায় লেখালেখি শুরু 2007 সালে, যখন 11 সরকার ক্ষমতায় এসেছিল। কলামিস্ট হয়ে গেলাম, কারণ সেই সময় যারা মোটামুটি লেখালেখি করতেন তাদের পক্ষে সেই সময়কার সামরিক সরকার, এটা এক ধরনের অন্যরকম সামরিক সরকার ছিল, বাট বেসিক্যালি ইট ওয়াজ এ মিলিটারি গভর্নমেন্ট, তার বিরুদ্ধে লেখা খুব সহজ কথা ছিল না। এবং আমার যতদূর মনে পড়ে যে লেখালেখিতে আমরা দুজন তখন একটা স্ট্যান্ড নিয়ে, কবি, প্রাবন্ধিক, চিন্তক ফরাদ মাজহার এবং আমরা একটা স্ট্যান্ড নিয়েছিলাম। আর টেলিভিশনে কথা বলার মধ্যে নুরুল কবির আর আসাদুদ্দৌলা সাহেব, এই দুজন একটা স্ট্যান্ড নিয়েছিলেন আমার যতদূর মনে পড়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো আমাদের স্ট্যান্ডটা এরকম ছিল, অন্তত আমার স্ট্যান্ডটা আমি বলতে পারি যে আমার কাছে মনে হয়েছিল যে ওই সামরিক অভ্যুত্থান বা সামরিক মিলিটারি ব্যাক গভর্নমেন্ট যেটা ছিল, সেটা আমার মনে হয়েছিল তখন যে এটা এক ধরনের এক্সটার্নাল এইডেড গভর্নমেন্ট আর এক্সটার্নাল সাপোর্টেড গভর্নমেন্ট, এবং বেসিক্যালি এটা ইন্ডিয়ান সাপোর্টেড গভর্নমেন্ট ছিল, এবং ওই অ্যারেঞ্জমেন্টটাই ইন্ডিয়ান অ্যারেঞ্জমেন্ট ছিল। তো পরবর্তীতে আমার কথা প্রমাণিত হয়েছে, কারণ ভারতের যিনি তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি, পরে প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি একটা বই লিখেছেন, দ্য কোয়ালিশন ইয়ার্স। তো কোয়ালিশন ইয়ার্সে তিনি পরিষ্কার করে বলেছেন যে ওই সময় তার সঙ্গে জেনারেল মঈনের, তৎকালীন আর্মি চিফ বাংলাদেশের, তার সাথে সরাসরি যোগাযোগ ছিল, এবং মঈন ইন্ডিয়াতে গিয়ে তার সাথে এক ধরনের চুক্তি করে এসেছিল যে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে এবং বিনিময়ে মঈনের চাকরিটা যাতে বজায় থাকে, এবং প্রণব বাবু তাকে চাকরির নিশ্চয়তা দিয়েছিলেন। তো এটা পরবর্তীতে প্রমাণ হয়েছে যে দ্য কোয়ালিশন ইয়ার্স তো বোধহয় 2018 সালে বেরিয়েছে, কিন্তু 2007-এ যখন আমরা লেখালেখি করি তখন জিও পলিটিক্স যতটা বুঝতাম, এখন আবার একটু বেশি বুঝি, কারণ 17 বছরে জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করেছি। ওই সময় অতটা পড়াশোনা আমার ছিল না, বিকজ আই ওয়াজ বেসিক্যালি অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড MBA ওই সময়, কাজেই কর্পোরেট এক্সিকিউটিভ এবং পরবর্তীতে সরকারি দায়িত্বে ছিলাম। জিও পলিটিক্স নিয়ে অত লেখাপড়া করি নাই, যেটা পরবর্তী 17 বছরে করেছি আর কি। কিন্তু ওই সামান্য লেখাপড়াতেই আমার মনে হয়েছিল যে মিলিটারি কু যেটা হয়েছিল 2007 সালের 1/11, সো কল্ড 1/11, এটা যেটাকে আমরা বলি আর কি অর্গানিক ছিল না। ইট ওয়াজ নট অ্যান অর্গানিক মিলিটারি টেক ওভার, ইট ওয়াজ এ জিওপলিটিক্যাল মিলিটারি টেক ওভার। তো যাই হোক, তখন থেকে আমার লেখালেখি শুরু। তারপরে এক পর্যায়ে 2008 সালেই একেবারে শেষের দিকে, তখনও মিলিটারি গভর্নমেন্ট ক্ষমতায়, আমি আমার দেশের দায়িত্ব নিলাম, প্রথমে অ্যাজ চেয়ারম্যান অফ দ্য কোম্পানি অনলি, কারণ তখনও ছিলেন, এডিটর ছিলেন আমাদের খুব নামকরা মানুষ, মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আতাউর সামাদ ভাই আমাদের এডিটর ছিলেন। তো আমি দায়িত্ব নিলাম পত্রিকার, এবং তখন আবার লেখা শুরু করলাম। প্রথম দিকে আমি দু জায়গাতেই লিখতাম, মানে আমার দেশ নেওয়ার পরেও আমি লিখতাম নয়াদিগন্তে এবং আমার দেশে। তো তারপরে এক সময় আতাউর সামাদ ভাই বললেন যে মাহমুদ ভাই, আমার বয়স হয়ে গেছে, ডায়াবেটিসের রুগী, আমি আর এত লোড নিতে পারছি না সম্পাদকের ফুল টাইম, আমি উপদেষ্টা সম্পাদক থাকি, আপনি সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। কারণ ততদিনে ওনার মনে হয়েছিল যে সম্পাদনার কাজটা আমি বোধহয় করতে পারবো। এটা বলছি 2009-এর প্রথম দিকের কথা। তো আমি তখন অনেকটা অনিচ্ছা সত্ত্বেও সম্পাদকের দায়িত্ব নিলাম। তো নেয়ার পরে তার আগেই কিন্তু 2008 সালের নির্বাচন হয়ে গেছে, এবং 2008 সালের নির্বাচনের আগেই আমি একটা বই লিখে ফেলেছি। বইটা বাজারে হয়তো খুঁজলে আপনারা পেয়ে যাবেন। বইটার নাম ছিল নবরূপে বাকশাল। তো নবরূপে বাকশাল মানে আমার মনে হচ্ছিল যে আবার আমরা একটা বাকশালী শাসন ব্যবস্থা দেখতে যাচ্ছি। অনেকেই এখন আমাকে বলে যে আপনি অত আগে কি করে বুঝলেন যে বাকশালী শাসন ব্যবস্থা দেখতে যাচ্ছেন। বইটা মানে লেখা হয়েছিল 2008, কিন্তু ছাপানো হয়েছিল আমি জেলে যাওয়ার পরে, প্রথমবার জেলে যাওয়ার পরে, মানে 2010-এ আমি জেলে যাই। এবং আমি ওখানে একটা লাইন লিখেছিলাম যে এবারের বাকশাল দীর্ঘায়িত হবে এবারে বাকশাল।
আমার ওরকমই মনে হয়েছিল জিও পলিটিক্স দেখে, যে এবারের বাকশাল শেখ মুজিবের বাকশালের মতো মাত্র 6 মাসের বাকশাল হবে না। শেখ মুজিবের বাকশাল আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, এটা 1975 সালের 25শে জানুয়ারি বাকশাল শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। আমি, আমার বন্ধু, আমরা তখন বুয়েটের ছাত্র, এবং 75 সালের 15ই আগস্ট মিলিটারি কুতে তিনি সপরিবারে নিহত হলে বাকশাল শাসনের পতন ঘটে। তার মধ্যে 6 মাসের বাকশাল ছিল, কিন্তু আমার এবার মনে হয়েছিল এবার দীর্ঘায়িত হবে। তো সেখান থেকেই যাত্রা শুরু, এবং পরবর্তীতে আপনারা জানেন যে পরবর্তী লড়াই শুরু হয়ে গেল। 2009 থেকেই হামলা শুরু হলো বিভিন্নভাবে। সেই সময় আমার এক সহকর্মী, তার খুব নামকরা সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ, এখন একটা সরকারি দায়িত্বে আছেন, সাংবাদিকদের কি একটা কল্যাণ ট্রাস্টের উনি বলে ম্যানেজিং ডাইরেক্টর, আমার সহকর্মী আমার দেশের। তো উনি একটা নিউজ করেছিলেন, সেই নিউজটা ছিল ঘুষ সংক্রান্ত, দুর্নীতি সংক্রান্ত, এবং দুর্নীতিতে যুক্ত ছিলেন তৎকালীন ক্রাউন প্রিন্স জয় এবং তৎকালীন জ্বালানি উপদেষ্টা তৌফিক আলাহি চৌধুরী। তো তৌফিক আলাহি চৌধুরী এখন জেলে, বুড়া বয়সে, আর তৌফিক আলাহি চৌধুরী আমাদের অনেক সিনিয়র, আমাদের 8-9 বছর সিনিয়র, আর জয় পলাতক বা মার্কিন প্রবাসী। তো আমাদের প্রথম এটা ছাপা হয় সম্ভবত 2009 সালের ডিসেম্বরের দিকে। তো তখন আমার সহকর্মী, সে আসছিল গাড়িতে করে অফিসে, সেই সময় তার গাড়িতে আক্রমণ করা হয়, এবং সে কোনো রকমে পালিয়ে দৌড়ে একটা বাসে উঠে জীবন বাঁচায়। তো এই ঘটনা উপলক্ষে আমি পরের দিনই একটা মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম প্রথম পাতায় আমার দেশের, যে সহকর্মীকে নয় আমাকে আঘাত করুন। মানে এটা আমি ডাইরেক্টলি পিএমকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আমার সহকর্মীকে নয় আমাকে আঘাত করুন। তো এর থেকেই সরাসরি আমার লড়াই শুরু। তো লড়াই খুব বেশি দিন যে চালাতে পেরেছি ব্যাপারটা তা নয়। 2013 পর্যন্ত যখন শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হলো, সেই আন্দোলন সম্পর্কে বাংলাদেশের আপনারা যারা মিডিয়াতে সেই সময় ছিলেন, আপনাদের মনে থাকার কথা যে সকল মিডিয়া সেই আন্দোলনকে গৌরবান্বিত করছিল। আমার মনে আছে সমকাল নামে এক পত্রিকায় একদিন পুরো প্রথম পাতায় পুরো পৃষ্ঠা জুড়ে ছাপা হলো শুধুমাত্র মোমবাতির ছবি, মানে শাহবাগে মোমবাতি জ্বালানো হয়েছে, সেই মোমবাতি দিয়ে পুরো পাতা, আর কিছু নাই, শাহবাগের মোমবাতি। তো এটা ছিল, এই ধরনের গৌরবান্বিত করা হচ্ছিল দিবারাত্র। এবং সেই সময় টেলিভিশনে 24 আওয়ার্স লাইভ টেলিকাস্ট হতো, মানে ওখানে যারা যেত 24 ঘন্টা লাইভ টেলিকাস্ট হচ্ছে, শাহবাগে কি হচ্ছে, গান বাজনা, খাওয়া দাওয়া, কবিতা, স্লোগান, এভরিথিং। তো সেই সময় আবার আমি তো সারা জীবন উল্টো পথের যাত্রী, আমি উল্টো কথা লিখলাম। আমি লিখলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। তো এটা দিয়ে 8 কলাম ব্যাপী পত্রিকা যেদিন বেরোলো, সেদিন তো মনে হলো সব মিডিয়া একদিকে আর একটা পত্রিকা বলছে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। তো এরকম, মানে ইট ওয়াজ সর্ট অফ রেভলিউশন। তো তখন এই রেভলিউশনটা হয় নাই, কিন্তু এখনো যদি কোনো সাংবাদিক কোনো রিসার্চ করেন বাংলাদেশের পত্রিকার হেডলাইন নিয়ে, লিড নিউজ নিয়ে, আমার মনে হয় শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এই নিউজটা পড়তেই হবে তাকে, এবং এই হেডলাইন তাকে পড়তে হবে, এই হেডলাইন। তো যাই হোক, তারপরে তো পত্রিকা বন্ধ হলো, আমি জেলে গেলাম, 5 বছর জেলে থাকলাম 2 দফায়। তারপরে বেরিয়ে আসলাম, আক্রমণ হলো কুষ্টিয়াতে আদালত প্রাঙ্গণে, বেঁচে গেলাম, আবারও বেঁচে গেলাম, আই সারভাইভ আল্লাহর রহমতে। তারপরে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলাম, ভাবলাম এরপরে গুম হয়ে যেতে হবে অথবা গুলি করে মারবে। তো কাজেই ভাবলাম তাহলে বিদেশেই যাই। তো বিদেশে গেলাম, আবার 6 বছর নির্বাসিত জীবন যাপন করে ফিরে এসে আবার নতুন করে পত্রিকা শুরু করেছি। ইন এ নাটশেল, ইন ভেরি শর্ট, এই হচ্ছে আমার জার্নি ইন দ্য মিডিয়া। তো আমি আজকে, এটা তো গেল আমার ব্যক্তিগত জার্নি। এখন মিডিয়া সম্পর্কে 2-4টে কথা আপনাদেরকে বলার দরকার। সেটা হলো যে মিডিয়া, আমরা যদি মনে করি যে মিডিয়া শুধুমাত্র নিরেট সংবাদ ছাপায় বা সংবাদ প্রকাশ করে, ব্যাপারটা সেরকম না। মিডিয়া সংবাদ তৈরি করে। ওই যে নোয়াম চমস্কির একটা বিখ্যাত কথা আছে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। তার মানে মিডিয়া
তারা তো র ডাটা ব্যবহার করে, র ডেটা তারা ব্যবহার করে, কিন্তু র ডেটাটাকে তারা এমনভাবে প্রেজেন্ট করে যাতে করে তার ন্যারেটিভটা বাজারে চলে যায় এবং সে এক ধরনের পাঠক কিংবা শ্রোতা কিংবা দর্শকদের মধ্যে কনসেন্ট তৈরি করতে পারে তার যে সে যেভাবে নিউজটাকে দেখছে ওই নিউজের জন্য একটা কনসেন্ট তৈরি করার চেষ্টা করে। তো এটাই হচ্ছে মিডিয়ার। এবং আমরা যারা বলি আজকে আপনাদের সাবজেক্ট এথিক্যাল জার্নালিজম, ওটাতে আমি একটু আসবো, তার আগে একটু বলি যে আমরা যদি মনে করি যে প্রত্যেকটা পত্রিকা শুধুমাত্র বা টেলিভিশন শুধুমাত্র ঘটনা দেখাচ্ছে, ঘটনা তা না। তা যদি দেখাতো তাহলে এডিটিংয়ের প্রয়োজন হতো না। টেলিভিশনেও যে আমরা এডিটিং করি, এই এডিটিংয়ের দরকার হতো। এডিটিং করি আমি আমার মতো করে ঘটনাটাকে দেখানোর জন্য। আর পত্রিকাতে তো অবশ্যই, যেমন সারা বাংলাদেশের পত্রিকা যখন শাহবাগের মুভমেন্টকে গৌরবান্বিত করছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছে, আমার মনে আছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ এরকমও বললো, এরকম কথাবার্তাও ছিল। সেখানে আমি বলছি শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। মানে একই ঘটনাকে অন্য পত্রিকা অন্য মিডিয়া একভাবে দেখছে আর আমি আরেকভাবে দেখছি। আমি আমার মতো করে এটাকে প্লেস করছি পাঠকদের কাছে, এবং সেই পাঠকরা সেটা গ্রহণ করেছে। তবে গ্রহণ করতে 11 বছর সময় লেগেছে। পাঠকরা গ্রহণ করেছে, আজকে এসে গ্রহণ করেছে, 2024 সালে এসে গ্রহণ করে তারা বলছে আমার দেশের দেখাটাই সঠিক ছিল, আমার দেশ যেভাবে দেখেছিল সেটাই সঠিক ছিল। তো এটা দেখার ব্যাপার এবং পাঠকদের এটা বোঝার ব্যাপার। তো এখন যেমন ধরুন এখন গাজাতে যুদ্ধ চলছে, গাজা যুদ্ধ নিয়ে যদি আপনি ওয়েস্টার্ন মিডিয়ার প্রেজেন্টেশন দেখেন তাহলে দেখবেন, বুঝতে পারবেন যে একজন ইহুদির প্রাণের মূল্য একজন কি বলে একজন প্যালেস্টাইনিয়ানের প্রাণের মূল্য থেকে অনেক বেশি মিডিয়ার কাছে অনেক বেশি। আপনি সাংবাদিকরা প্রতিনিয়ত নিহত হচ্ছে। গতকাল গাজায় 5 জন সাংবাদিক নিহত হয়েছে, গতকাল 5 জন। অথচ আপনি পশ্চিমা মিডিয়াতে তার কোনো প্রতিফলন দেখবেন না। অথচ ইয়ের হাতে যদি একজন সাংবাদিকও নিহত হতো, আপনি সারা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখতেন হামাসের হাতে, তাহলে দেখতেন যে গেল রব উঠে গেছে। আপনার মনে আছে বছর খানেক আগে কি বছর দুয়েক আগে শিরিন আখলাক নামে আল জাজিরার একজন মহিলা সাংবাদিক, খুবই জনপ্রিয় সাংবাদিক শিরিন, সে আমেরিকান দ্বৈত নাগরিক, আমেরিকান অ্যান্ড প্যালেস্টাইনিয়ান। তাকে ইসরায়েলি একজন আর্মি স্নাইপারে গুলি করে মারলো, মানে একেবারে টার্গেট করে মারলো। তো মারার পরে প্রথমে তো ইসরায়েল স্বীকার করলো না, বললো না এটা প্যালেস্টাইনিদের গুলিতে, টেররিস্টদের গুলিতে মারা গেছে। আমেরিকার সাথে সাথে বললো হ্যাঁ আমরা মনে করি যে এটা ওদের গুলিতে মারা গেছে। যাই হোক, তারপরে ইনভেস্টিগেশন হওয়ার পরে বছর 2 পরে তারা আস্তে করে বললো যে হ্যাঁ এটা আমাদের গুলিতেই মারা গেছিল, স্বীকার করলো ইসরায়েল। কিন্তু ততদিনে ঘটনা ঠান্ডা হয়ে গেছে। কাজে এই ঘটনার জন্য এই ঘটনার আর কোনো মূল্য নাই। ততদিনে এত বেশি হত্যাকাণ্ড হয়েছে যে শিরিন আখলের মৃত্যু আর ইম্পর্টেন্ট না। এভাবেই মিডিয়া ভুলিয়ে দেয়, মিডিয়া তার প্রেজেন্টেশনের মাধ্যমে কিংবা ইগনোর করার মাধ্যমে ভুলিয়ে দেয়। সমস্যাটা হলো যে আমরা এমন এক দুনিয়াতে বাস করি যেখানে মিডিয়া ইজ কন্ট্রোলড বাই এ গ্রুপ অফ পিপল। মানে আমরা পৃথিবীটাকে যদি এভাবে নর্থ সাউথে ডিভাইড করি, তাহলে সাউথের যে ভয়েস, এই ভয়েস নাই ইন্টারন্যাশনাল মিডিয়াতে। ইন্টারন্যাশনাল মিডিয়াতে দ্য লাউডার ইজ দ্য ভয়েস অফ দ্য নর্থ অ্যান্ড কন্ট্রোলড বাই দ্য নর্থ। আর আমি যদি রিলিজিয়নের দিক দিয়ে দেখি তাহলে দেখব যে এই মিডিয়া ইজ কন্ট্রোলড বাই অ্যান্টি ইসলামিক ফোর্সেস, অ্যান্টি ইসলামিক ওয়ার্ল্ড, তারা মিডিয়া কন্ট্রোল করছে। এবং মুসলিম ওয়ার্ল্ডের তেমন কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া ছিল না, আল জাজিরা আসার আগ পর্যন্ত ছিল না বললেই চলে। তো আল জাজিরা এসে কিছুটা ইসলামিক ওয়ার্ল্ডের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছে। এবং আপনারা জানেন আল জাজিরা প্রথম এসেছিল অ্যারাবিকে, এবং এটা ফেমাস হয় গালফ ওয়ারের সময়। আল জাজিরার গালফ ওয়ারের সময় তার যে নিউজ যেটা প্রেজেন্টেশন ছিল সেটা CNN BBC থেকে আলাদা ছিল, এবং সেই সময় এটা পপুলার হওয়া শুরু হয়। এবং পরবর্তীতে তারা ইংরেজিতে আসে, ইংরেজিতে আসার পরে এটার একটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স তৈরি হয়।
তারা অবশ্য আমেরিকাতেও করেছিল, কিন্তু ওটা চালাতে পারেনি। আমেরিকাতে তারা ডিজিটাল মিডিয়া করেছিল ইংরেজিতে, বাট ওই ব্যবসাটা তাদের চলে নাই। কিন্তু আল জাজিরার এখন একটা তাদের পজিশন তৈরি হয়ে গেছে, চেষ্টা, বাট তার পিছনে প্রচুর টাকা খরচ করতে হয়েছে। আল জাজিরা পারলো কেন? কারণ কাতার ইজ এ ভেরি রিচ কান্ট্রি, এবং এত রিচ, এবং কাতারের যে রুলিং যে ফ্যামিলি, তারা প্রচুর ইনভেস্ট করলো আল জাজিরায়। তো এখানে ইনভেস্টমেন্টও লাগে, প্রচুর ইনভেস্টমেন্ট লাগে। তো এটা সাধারণ কোনো দেশের পক্ষে করা সম্ভব হয় না। ইদানিং টার্কি চেষ্টা করছে। তো সেকেন্ড কোনো মিডিয়া যদি দাঁড়াতে পারে, তাহলে টার্কি টিআরটি ইন্টারন্যাশনাল, তারাও ইংরেজিতে তারা করছে। তো টিআরটি ইন্টারন্যাশনাল আল জাজিরার মতো পারে নাই, কারণ অত টাকা টার্কির নাই, তুরস্কের অত পয়সা নাই। আরেকটা আছে মিডল ইস্ট আই। মিডল ইস্ট আইও মোটামুটি, এটাও যদি পড়েন আপনারা, তাহলে একটা অল্টারনেটিভ ন্যারেটিভ আপনারা দেখতে পারবেন, অন্তত ইসরায়েল প্যালেস্টাইনি যুদ্ধের ব্যাপারে। তো আমার যেটা বলার উদ্দেশ্য, এটা কেন বলছি আমি, যে মিডিয়াতে যদি আমরা অল্টারনেটিভ ন্যারেটিভ না থাকে, তাহলে দর্শকের পক্ষে, পাঠকের পক্ষে, শ্রোতার পক্ষে প্রকৃত অবস্থাটা বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমি সবসময় যেটা বলেছি, যে আমি চাই না কোনো মিডিয়া বন্ধ হয়ে যাক। আমি চাই সকল মিডিয়ার তার কথা বলার অধিকার যেন থাকে, এবং দর্শক পাঠক ঠিক করে নেবে যে কোন কোন ন্যারেটিভটা তার কাছে বাস্তবসম্মত গ্রহণযোগ্য মনে হচ্ছে। এটাই হচ্ছে আমার বলার কথা আপনাদেরকে, এবং এটাই আমাদের, এইভাবেই আমি দেখতে চাই। কিন্তু আমাদের ক্ষেত্রে, যেহেতু দেয়ার ওয়াজ এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট ইন পাওয়ার, আমাদের ক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ মিডিয়াকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে, অল্টারনেটিভ মিডিয়াকে বাঁচতে দেওয়া হয় নাই। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে যখন এই অল্টারনেটিভ মিডিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে 2013-14 এই সময়, প্রথমে আমার দেশ, তারপরে চ্যানেল আই, তারপরে চ্যানেল ওয়ান, তারপরে ইসলামিক টিভি, দিগন্ত টিভি, তো এগুলো যখন একের পর এক বন্ধ হয়েছে, তখন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া তারা নীরব থেকেছে, তারা এটার কোনো প্রতিবাদ করে নাই। তারা বরং কোনো কোনো ক্ষেত্রে তারা এটাকে এক ধরনের মৌন সম্মতির মাধ্যমে এটাকে সাপোর্ট করেছে, এই জিনিসটাকে। কারণ তারা চাই নাই যে কোনো অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরি হোক, এটা চায় নাই তারা। আর একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মিডিয়া মোটামুটি ইজ কন্ট্রোলড বাই ইন্ডিয়ান ন্যারেটিভ। বাংলাদেশি মিডিয়াতে ইন্ডিয়ান যে ন্যারেটিভ, সেটা আস্তে আস্তে ঢুকে গেছে, এবং সেটা ঢুকেছে, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে বাঙালি জাতীয়তাবাদের নামে। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা বাঙালি জাতীয়তাবাদের বয়ান বেশি শুনেছি, এবং বাঙালি জাতীয়তাবাদের যে বয়ানের যে উৎপত্তি, সেটা হয়েছে কিন্তু বেঙ্গলি রেনেসা। আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন বেঙ্গলি রেনেসা অফ দ্য 18th সেঞ্চুরি। তো বেঙ্গলি রেনেসা 18th সেঞ্চুরি যেটা ছিল, সেটা তৈরি হয়েছিল কলকাতার বিশ্ববিদ্যালয়ে, প্রেসিডেন্সি কলেজ এবং ওই ধরনের ইউনিভার্সিটিতে এই রেনেসা তৈরি হয়েছিল। তো সেই যে বেঙ্গলি রেনেসা, সেখানে কিন্তু মুসলমানদের কোনো জায়গা ছিল না। মুসলমানরা ওয়ার ট্রিটেড লাইক এলিয়েন, যে তারা বাইরে থাকবে। বেঙ্গলি রেনেসার যে চৌহদ্দি, ওই চৌহদ্দির বাইরে রাখা হয়েছিল মুসলমানদেরকে। এবং এটার ব্যাপারে একটা চমৎকার বই আছে নীরদ সি চৌধুরীর একটা বই আছে, দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। এই বইটাতে পড়লে আপনারা দেখবেন যে, ওই বইটার মধ্যে চমৎকার বই, ওই বইতে আপনারা দেখবেন যে কিভাবে এই বেঙ্গল রেনেসাতে মুসলমানদের, বাঙালি মুসলমানদের কিভাবে সেই রেনেসার বাইরে রাখা হয়েছিল। তো ওই যে বেঙ্গল রেনেসা, ওটার থেকেই বাঙালি জাতীয়তাবাদের উৎপত্তি। এবং 1971-এ বা তারও আগে 1952-তে ভাষা আন্দোলনের সময় বাঙালি জাতীয়বাদের যে বয়ান তৈরি হয়েছে, ওটা তৈরি হয়েছে ওই 18th সেঞ্চুরি বেঙ্গলি রেনেসাকে ভিত্তি করে। কাজে এখানে ইসলাম ওয়াজ লাইক এ এলিয়েন। ইসলামটাকে একটু নিচু চোখে দেখা হয়েছে ইসলামকে। এই জন্য দেখবেন আমরা যে বলি, আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার কবিতা ছোটবেলায় আমার খুব পছন্দ ছিল, এখনো পছন্দ। ছোটবেলায় বহু কবিতা মুখস্থ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো সাহিত্য যদি পড়েন, সেখানে মুসলমান চরিত্র খুঁজে পাবেন না। বাঙালি মুসলমান চরিত্র আপনি তার কবিতা, উপন্যাসে, গল্পে খুঁজে পাবেন। অথচ আশ্চর্যের বিষয় যে তার জমিদারি ছিল পূর্ববঙ্গে, তৎকালীন পূর্ববঙ্গে। তো পূর্ববঙ্গে সবসময় বাঙালি মুসলমান ওয়াজ দ্য মেজরিটি।
তাহলে রবীন্দ্রনাথ কেন বাঙালি মুসলমানদের নিয়ে কিছু লেখেন নাই? কারণটা হচ্ছে যে তার সাথে কোনো ইন্টারাকশনই ছিল না। ওই যে বললাম, বেঙ্গলি রেনেসাঁতে বাঙালি মুসলমানদের দূরে সরিয়ে রাখা হয়েছিল। এই জন্য রবীন্দ্রনাথের মতো একজন মহান সাহিত্যিক, বিশাল সাহিত্যিক, তার বইয়ের মধ্যে আপনি মনে হয় যেন বাঙালি মুসলমান এক্সিস্ট করে না, শুধুমাত্র বাঙালি হিন্দু এক্সিস্ট করে এই অঞ্চলে। তো এর থেকেই আমাদের যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছিল বাঙালি মুসলমানের চরিত্রে, এক ধরনের হীনমন্যতাও তৈরি হয়েছিল আমাদের মধ্যে, দ্য সো কল বেঙ্গলি মুসলিম আইডেন্টিটি ক্রাইসিস। তো এই কারণে আমাদের মিডিয়াতেও এটা খুব বেশি বিস্তার লাভ করেছে। তো এটা করতে গিয়ে আমার মনে হয় যে একেবারে সরাসরি বাঙালি মুসলমানের যে আইডেন্টিটি, এটা নিয়ে আমার দেশ হঠাৎ করে আবির্ভূত হলো 2008 সালে। আমি সম্পাদনার দায়িত্ব নেওয়ার পরে বেশি করে যে আমরা সরাসরি আমাদের ধর্ম, আমাদের কালচারের কথা বললাম। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে এর আগে কোনো দিন আমাদের কালচারের কথা এভাবে সরাসরি বলা হয় না। তো এটা এক ধরনের শক ছিল, সকল বুদ্ধিজীবী শ্রেণীর জন্য একটা বিশাল শক ছিল। এই শকটা তারা অ্যাকসেপ্ট করতে পারে নাই, এবং যেহেতু অ্যাকসেপ্ট করতে পারে নাই, তাদের মনে হলো এটা বন্ধ হয়ে যাবে, বলো এটা একটা অস্বস্তিকর, এটাকে মেনে নেওয়া যাচ্ছে না, কাজে এটাকে বন্ধ করে দেওয়াটাই ভালো। যেমন ধরেন আমরা পত্রিকা বের করার পরে আবার নতুন করে আজকে 6 দিন, 6 ডে মাত্র। তো এর মধ্যে আমরা প্রতিদিন আমাদের পত্রিকায় এই যে গত পিরিয়ডে আলেমদের উপরে যে নির্যাতন হয়েছে তার একটা স্টোরি দিচ্ছি আমরা প্রতিদিন। সম্ভবত এটা 5 পাতায়, মানে এডিটোরিয়াল পেজ একদিকে, তার পরের পাতায় একজন করে। আজকে বোধহয় মুফতি ইব্রাহিমের স্টোরিটা আছে আজকে। তো প্রত্যেক আলেমের উপরে যে অত্যাচার হয়েছে তার স্টোরি দিচ্ছি। বাংলাদেশের কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আজ পর্যন্ত এটা দেওয়া হয় নাই। মনে হয়েছে যেন আলেমদের উপরে তো টর্চার হইতেই পারে, মানে এটা জায়েজ, এটা তো হইতেই পারে টর্চার, এটা কোনো এখানে হিউম্যান রাইটস কোনো ভায়োলেশন হয় না, এখানেই হচ্ছে সমস্যা। তো এই জন্যেই এখানে এথিক্যাল জার্নালিজমের প্রশ্নটা চলে আসে যে আমি কি এথিক্যাল? আমি যখন এই বিষয়গুলোকে ইগনোর করছি, আমি কি এথিক্যাল? আমার দায়িত্ব আমি পালন করি। যেমন ধরেন শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হলো, এটাকে বাংলাদেশের মিডিয়া টোটালি ইগনোর করে গেল, এবং আজ পর্যন্ত সুশীল সমাজ এটাকে ইগনোর করে যাচ্ছে, সকল সুশীল সমাজ ইগনোর করে যাচ্ছে। অথচ ওই দিন যে ঢাকা শহরে, এবং আমাদের মধ্যবিত্ত শ্রেণীও কিন্তু ইগনোর করলো, এটাকে ইগনোর করেছিল সেই সময় যে পরিমাণ হত্যাকাণ্ড চালানো হলো ঢাকা শহরে চোখের সামনে, সারা রাত ধরে গোলাগুলি করা হলো, সারা রাত ধরে, আমি তখন বন্দি, আমি পিজিতে ছিলাম তখন, এবং সারা রাত ধরে আমি গুলির আওয়াজ শুনেছি পিজির থেকে, এবং খালি শুনছি যে কত লোক মারা যাচ্ছে। অথচ কোনো মিডিয়া আজ পর্যন্ত ওটাকে ওভাবে স্টোরি ছাপায় নাই। আমাদের তো বন্ধ করে দিল, কাজে আমাদের পক্ষে এটা লেখা সম্ভব হয় নাই। কিন্তু অন্য কোনো মিডিয়া মনে হলো যেন এটা, ওই যে বলে না, কার্পেটের নিচে দিয়ে দিতে পারলে তারা খুশি। তো এখানেই এথিক্সের প্রশ্ন চলে আসে যে আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছিলাম? যেমন দিগন্ত টিভি ওই রাত্রে বন্ধ করা হয়, কারণ দিগন্ত টিভি লাইভ দেখাচ্ছিল এই শাপলা চত্বরের ঘটনা, এবং সেটাকে বন্ধ করে দেওয়া হলো। এবং বন্ধ করে দেওয়ার পরে, এবং ওই রাতে আবার ইসলামিক টিভিও বন্ধ করা হলো, এই দুটো বন্ধ করা হয়েছিল ওই রাতে। তারপরে কোনো প্রতিবাদ সমাজ থেকে কিন্তু আসে নাই। সো এখানেই আমরা এথিক্সের বাইরে কাজ করেছি, আমরা যারা মিডিয়ার জগতে আছি। আর আমাদের একটা বড় সমস্যা, এটা বিদেশেও আছে, তো আমাদের ক্ষেত্রে বেশি, আমাদের মিডিয়ার আবার একটা কর্পোরেট ইন্টারেস্ট আছে। একটা তো গেল পলিটিক্যাল বায়াস, যে পলিটিক্যাল বায়াস হচ্ছে এই দেশের ইসলামিক ফোর্সের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, বাঙালি মুসলমানদের বিরুদ্ধে, দ্যাটস দ্য পলিটিক্যাল বায়াস। আর একটা আছে ইকোনমিক ইন্টারেস্ট। তো ইকোনমিক ইন্টারেস্ট এই দেশে সবগুলো মিডিয়ার মালিক হচ্ছে কর্পোরেট বডি, সবগুলো মিডিয়ার মালিক। আপনারা নাম বলেন, প্রত্যেকটার পিছনে কর্পোরেট বডিরা তাদের নিজেদের স্বার্থ আছে। তো এই কারণে জার্নালিস্টদের পক্ষে স্বাধীনতা নাই বললেই চলে। একদিকে রাজনৈতিক চাপ, অপরদিকে কর্পোরেট চাপ। তো দুই চাপের মধ্যে থেকে তাদের পক্ষে সত্যিকারের সংবাদটা প্রকাশ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমি বলি আর কি, সেদিক দিয়ে আমরা ভাগ্যবান আমার দেশ, বাট ইটস এ ইউনিক কেস। আমি মনে করি বাংলাদেশে একমাত্র আমার দেশ হলো যার কোনো কর্পোরেট ইন্টারেস্ট নাই, মানে আমার দেশ এর মালিকদের অন্য কোনো ব্যবসা নাই,
তো অন্য কোনো ব্যবসা না থাকার কারণে কোনো কর্পোরেট ইন্টারেস্ট নেই তার, অন্য কোনো ব্যবসা তাকে বাঁচাতে হচ্ছে না। আর দ্বিতীয় হলো যে আমার দেশের সাথে কোনো দলের অ্যাফিলিয়েশন নাই। দলের অ্যাফিলিয়েশন না থাকার কারণে কোনো দলীয় প্রভাব থেকেও আমার দেশ মুক্ত। এটা হলো দ্বিতীয় সুবিধা। তৃতীয় সুবিধা হলো জিওপলিটিক্যালিও আমরা স্বাধীন। বিকজ আমরা ভারত কিংবা আমেরিকা পাওয়ার সেন্টার কোনগুলো, আমি যদি বাংলাদেশ চিন্তা করি, আমাদের পাওয়ার সেন্টার হলো আমেরিকা, চায়না অ্যান্ড ইন্ডিয়া। এই তিনটা হচ্ছে বাংলাদেশের পাওয়ার সেন্টার, মানে জিওপলিটিক্সের ক্ষেত্রে। তিনটার একটার সাথেও আমাদের কোনো কানেকশন নাই, কোনো ইন্টারাকশন নাই সেই অর্থে। তো যেহেতু আমাদের কোনো ইন্টারাকশন নাই তিনটার একটার সঙ্গেও, কাজেই আমরা খুব সহজে এই ইসরায়েলের সমালোচনা করতে পারি, গাজার ব্যাপার। আপনি যদি খেয়াল করেন গত 6 দিনে, আপনারা একটু পত্রিকাটা দেখবেন আমার দেশ, গত 6 দিনে আমরা গাজা সম্পর্কে যত রিপোর্ট করেছি, আমার মনে হয় গত 6 মাসে বাংলাদেশের অন্য কোনো মিডিয়া গাজা নিয়ে এতগুলো রিপোর্ট করেনি। প্রতিদিন গাজার রিপোর্ট আছে আমাদের ইন্টারন্যাশনাল পেজে, লিড নিউজ গাজা। এবং আমরা পরিষ্কারভাবে বলছি যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এটা কিন্তু কোনো পত্রিকায় আপনি দেখবেন না। ইন্টারন্যাশনাল পেজের লিডে হচ্ছে গাজার নিউজ। যেমন আজকে আমরা লিড দেব ইয়েমেনে যে বম্বিং করেছে ইসরায়েল, দ্যাট উইল বি দ্য লিড নিউজ ইন আওয়ার ইন্টারন্যাশনাল পেজ। বিকজ আমরা এটা দিতে পারছি কেন? আমেরিকাকে আমার সন্তুষ্ট করার কোনো দায় নাই। তো আপনি যখন এথিক্যাল জার্নালিজমের কথা বলবেন, দায়মুক্ত হওয়াটা প্রথমে দরকার। আমি এখানেই হচ্ছে আমার কথাটা, আগে আপনাকে দায়মুক্ত হতে হবে, তারপরে আপনি এথিক্স অ্যাপ্লাই করতে পারবেন। দায়মুক্ত না হলে আপনি এথিক্সের কথা, কেতাবি কথা বলতে পারেন, নানা রকম টেকনোলজির কথা বলতে পারেন, কিন্তু আসলে এথিক্সটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যদি দায়মুক্ত না হয়। কাজেই প্রথম আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন দায়মুক্ত থাকি। আমরা এটা গেলে একটা। দ্বিতীয় হচ্ছে আপনারা যারা ফিল্ডে কাজ করেন, এটা আমি বলছিলাম মালিক এবং সম্পাদকদের কথা, যে তারা ফ্রি কিনা আগে দেখতে হবে। মালিক সম্পাদক তারা কি ফ্রি? তাদের কি ফ্রিডম আছে? তাদের যদি ফ্রিডম না থাকে তো আপনাদের উপরে চাপ পড়বে, চাপ পড়তে বাধ্য। সেখানে আমার একটা বক্তব্য আছে যেটা আমাদের দেশে আমরা করি নাই কখনো। সেটা হলো যে আমাদের তো অনেকগুলো সাংবাদিক ইউনিয়ন আছে যেখানে আপনারা সবাই মেম্বার। তো সাংবাদিক ইউনিয়নগুলোতে আমার একটা নালিশ হচ্ছে যে সেই ইউনিয়নগুলোতে আপনারা নিজেদের চাকরি এবং বেতন ভাতা নিয়ে যতটা আলোচনা করেন তার সিকিউরিটির জন্যে, আপনারা এই এথিক্সের ব্যাপারটা নিয়ে তত আলোচনা আপনারা করেন না, বা সেখানে এটা নিয়ে আলোচনা হয় না। সেখানে যদি আপনারা চাপ সৃষ্টি করতে পারতেন এটার মাধ্যমে, যে আমরা কোনো নিউজ এইভাবে মালিক কিংবা কোনো বিশেষ রাজনৈতিক দলের সুবিধার জন্য আমরা টুইস্ট করব না, এটা নিয়ে যদি একটা আলোচনা হতো, এই ধরনের বিএফইউ যে বলেন, ডিইউ যে বলেন, ডিআরইউ বলেন, এগুলোতে যদি এগুলো নিয়ে সেমিনার আপনারা আয়োজন করতে পারতেন, তাহলে মালিক এবং সম্পাদকদের উপর একটা চাপ তৈরি হতো। এবং এটা আপনারা পারেন। কেন পারেন? কারণ আপনারাই ফিল্ডের থেকে নিউজ আনছেন, আপনারাই নিউজ আগে দিচ্ছেন। আরে আমি তো বসে এডিট করছি, সকালবেলা আমার কাছে নিউজ আসে, আমি বসে হেডলাইন দেখি, এটার ইন্ট্রো দেখি, এগুলো দেখে কিছু চেঞ্জ করি, ভাষা চেঞ্জ করি, কিন্তু র ম্যাটেরিয়াল তো আপনারা দিচ্ছেন। 1, 2 নম্বর হচ্ছে সংখ্যায় তো আপনারা বেশি। আমার দেশে যদি আমি চিন্তা করি, এই মুহূর্তে আমার দেশে সারা দেশ মিলিয়ে প্রায় 500 সাংবাদিক কাজ করছে। তো আমি একা সম্পাদক, আবার আমি মালিক পক্ষকে রিপ্রেজেন্ট করছি, তার মানে আমি একা, আর ওরা তো 499 জন। কথার কথা যদি বলি, তাহলে এই যে 499 জন, যতই আমি বয়সে প্রবীণ হই না কেন, যতই আমি সম্পাদক হিসেবে আপনাদের থেকে ক্ষমতা বেশি রাখি না কেন, কিন্তু আপনাদের যে সম্মিলিত যে শক্তি, সেটা কিন্তু আমি একা সম্পাদকের থেকে শক্তি বেশি। এবং আপনারা যদি একটা এথিক্যাল পজিশন নেন, তাহলে পরে মালিক সম্পাদককে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে আপনাদের সাথে। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কাজে আমি মনে করি যে একটা হচ্ছে যে মালিক সম্পাদক তারা দায়মুক্ত থাকতে পারছে কিনা, আর আপনাদের ক্ষেত্রে দায়মুক্ত থাকাটা খুব সহজ যদি আপনারা ইউনাইটেড হন, এবং আপনারা যদি মানে ইউনাইটেড হন, আপনারা যদি আপনাদের প্রফেশনের প্রতি এথিক্যালি আপনারা কি বলবো, এথিক্যালি সিনসিয়ার হন। ইফ ইউ আর সিনসিয়ার এথিক্যালি, তাহলে কিন্তু আপনাদের পক্ষে এটা করা সম্ভব। কাজে আসলে সংবাদ মাধ্যম একটা সম্মিলিত জায়গা।
সবাই মিলে কাজ করার জায়গা। এবং সেখানে আমি যেমন সপ্তাহে একদিন মিটিং করি আমার সব সিনিয়র সাংবাদিকদের সাথে, সপ্তাহে একদিন, যে আগামী এক সপ্তাহে আমাদের লিড নিউজগুলো কি হবে। কথার কথা, লিড নিউজগুলো আমরা কয়টা লিড নিউজ ক্রাইমের উপরে করব, কয়টা লিড নিউজ আমরা পলিটিক্সের উপরে করব, কয়টা লিড নিউজ ইকোনমির উপরে করব, এগুলো নিয়ে আমরা বেসিক আলোচনা করি সপ্তাহে একদিন। আর প্রতিদিন তো ডে ইভেন্ট নিয়ে আমাদের আলোচনা হয়। তো এই মিটিংগুলোতে আমার মনে হয় আপনারা একটা ভূমিকা রাখতে পারেন এথিক্স ফিরিয়ে আনার জন্য। তো আমার বক্তব্য আমি আর খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না, প্রায় 5টা বাজে, আমি নিজেও ক্লান্ত, আপনারাও সারাদিন ধরে সেমিনার করছেন। তো দেখে খুব ভালো লাগলো যে আপনারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় এথিক্যাল জার্নালিজম নিয়ে আমাদের একটু আলোচনা করা উচিত। ও আরেকটি কথা বলে আমি শেষ করব। আমি এবার এসে একটা কথা বলেছি, যদি আপনারা আমার সংবাদ সম্মেলন শুনে থাকেন, পত্রিকা বেরোনোর 2 দিন আগে আমি যে সংবাদ সম্মেলন করেছিলাম প্রেস ক্লাবে, সেখানে একটা কথা বলেছিলাম যে আমার কোনো নিউজে, পত্রিকার কোনো নিউজে শুধুমাত্র এক পক্ষের কথা যাবে না। 2 দল, মানে ভিকটিম এবং যিনি মানে কি বলবো, একজন ভিকটিম থাকেন আরেকজন অত্যাচার করছেন, 2 দলের ভিউ নেওয়ার পরে আমার নিউজ যাবে। যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছি, ওই যে আপনারা হয়তো অনেকে পড়েছেন, সেকেন্ড ডেতে আমাদের লিড নিউজ ছিল জাহাজবাড়ি হত্যাকাণ্ড। তো জাহাজবাড়িতে 9 জন তরুণকে ধরে এনে তদানীন্তন সরকার অ্যাকচুয়ালি হত্যা করেছে, তাদেরকে নির্মমভাবে রাতের বেলা হত্যা করে এটাকে ইসলামী জঙ্গি অপারেশন তারা দেখিয়েছে। এবং বাংলাদেশের সব পত্রপত্রিকায় পুলিশের যে প্রেস নোট এটাকে নিউজ করে চেপে দিয়েছে। ভিকটিমের কোনো, তারা ভিকটিমের দিকটা রিপোর্ট করার কোনো প্রয়োজন বোধ করে নাই। তো আমি ওটাই বলেছি যে আমার 2 দলের, যেমন ধরেন 2 দলেরটা থাকতে হবে। আরেকটা আমি আমার এক্সাম্পল দেই। কিছুদিন 3 দিন আগে আমি চট্টগ্রামের চিন্ময় দাসকে নিয়ে একটা নিউজ করেছি। আমি দেখবেন ওটার মধ্যে চিন্ময় দাসের যে ইসকনের সবার বক্তব্য আমরা নিয়েছি। আমার কথা হচ্ছে যে তার বক্তব্য আমি বিশ্বাস নাও করতে পারি, কিন্তু তার বক্তব্যটা আমাকে দিতে হবে, এবং বক্তব্য না দিলে আপনার নিউজ পূর্ণ হলো না। আপনি একজনেরটা শুনে একপাক্ষিক কোনো সংবাদ দিতে পারবেন না। এখানেই এথিক্সের প্রশ্ন, এবং এখানে ফ্যাক্ট চেকের প্রশ্ন চলে আসে। আপনি দেখেছেন যে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়াতে কি পরিমাণ গুজব ছড়ানো হয়েছে মিডিয়াতে, এবং ফ্যাক্ট চেকে দেখা গেছে 80% গল্পই মিথ্যা, কিন্তু তারা চালিয়ে গেছে। তো ফ্যাক্ট চেক তো করাই যায়, সেটা তো আজকাল অনেক টেকনোলজিও বেরিয়ে গেছে। আমি মনে করছি আমার আগে নিশ্চয়ই প্রফেসর সাহেব টেকনোলজি নিয়ে আলোচনা করেছেন, কাজে ওইদিকে আমি আর যাচ্ছি না। সুতরাং এথিক্স করার জন্যে প্রথমে হতে হবে আপনার সংগঠনের ভিতরে, মানে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের মধ্যে এথিক্স আগে আপনার এস্টাবলিশ করতে হবে, আপনার নিজের প্রফেশনের মধ্যে এথিক্স এস্টাবলিশ করতে হবে। আর তার সঙ্গে আপনি 2 পক্ষের, যে কোনো ঘটনার 2টো পক্ষ থাকে, সুতরাং 2 পক্ষের বক্তব্য নিয়ে আপনি যদি সংবাদ পরিবেশন করেন, তাহলে পরে আমি মনে করি এই ধরনের একপেশে সংবাদ দেয়া কঠিন হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমার কি বলবো, সাজেশন হলো যে আপনাদের যে প্রফেশনাল বডি যেগুলো আছে সেগুলোতে আপনারা এইসব বিষয়ে আপনারা আলোচনা তুলতে পারেন। শুধুমাত্র দাবি দাওয়া এবং বেতন ভাতা নিয়ে আলোচনার মধ্যে না করে, এটা নিয়েও প্রফেশনাল বিষয় নিয়ে রেগুলার আজকের মতো, আজকে যেমন করলেন এরকম ওয়ার্কশপ হতে পারে। এবং সর্বশেষ আমি আমার বন্ধু সেলের চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার আওয়ালকে কনগ্রাচুলেট করছি যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, যে আজকে যে আলোচনা রয়েছে এবং এখানে যারা যারা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে ডাকবার জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে একটা বলে রাখি, আমি যে যতটা ব্যস্ত ছিলাম, এটা যে আওয়ালের কারণেই এই ব্যস্ততার মধ্যেও আমি উঠে এসেছি, আমি অফিস থেকে উঠে এসেছি। এটা শুধুমাত্র আওয়াল এটার কাজ করছে এটার কারণে। আমি কিন্তু প্রথমে ওকে না বলে দিয়েছিলাম যে আমার সময় নেই, আসলেই আমার সময় নেই, কিন্তু আপনাদের কাছে আসতে আমার ভালো লাগে, ইয়াংদের সাথে মিশতে, তাদের কথা শুনতে আমার ভালো লাগে। আই এনজয় ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্টারেস্টিং কোশ্চেন। এটা ডিপেন্ড করবে কে কিভাবে এটাকে ফেস করবে। যেমন ধরেন আমার নামে যে কন্টেম্পটের মামলা হলো, 2টো কন্টেম্পটের মামলা হয়েছিল, কারণ আমি বিচার বিভাগ নিয়ে 2টো নিউজ করেছিলাম। একটা নিউজ আর একটা আমার এডিটোরিয়াল ছিল। নিউজটা ছিল চেম্বার জজ মানেই সরকার পক্ষে স্টে।
তার মানে তখন যেই চেম্বার জজের কাছে যেত, হাইকোর্ট থেকে যে রায় হতো ওটাকে স্টে করে দিত চেম্বার জজ। এটার জন্য হলো। আর একটা আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, কারণ আমি দেখছিলাম যে শেখ হাসিনা কিভাবে বিচার বিভাগকে ব্যবহার করছে। এটা আমি সর্বপ্রথম এটা নিয়ে আমি লিখলাম 2010 সালে। তো এটা দেখার জন্য আমার নামে কন্টেম্প মামলা হলো। কন্টেম্প মামলা হওয়ার পরে আমি যখন সুপ্রিম কোর্টে গেলাম, তখন আমাকে সব লয়াররা সাজেস্ট করলেন ক্ষমা চাওয়ার জন্য। আমাকে বললেন আপনি মাপ চান, এটাই দস্তুর। সুপ্রিম কোর্টে আসলে সবাই মাপ চায়, তো আপনিও মাপ চান, এটাই দস্তুর। তারপরে ওনারা মাপ টাপ করে দেবেন। আমি বললাম ওয়াই, আমি মাপ কেন চাবো? আমি তো কোনো মিথ্যা কথা লিখি নাই। তো আমি তাদেরকে বললাম যে আমি মাপ চাইবো না, এবং তাদেরকে বললাম যে আমি মাপ চাইবো না, বিকজ আমি যা লিখেছি সত্য লিখেছি। তো সেটার জবাবে, খুব বিখ্যাত জবাব, সেই বিচারপতি এখন আমার বেশ সুশীল টুশীল হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন দেখি। তিনি আমাকে বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স। আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন এটা আমাদের কাছে বিচার্য বিষয় না। আজকে বিচার্য বিষয় হলো যে আপনি আদালতকে অপমান করেছেন কি করেন নাই। অথচ ইন্ডিয়াতেও কিন্তু একটা আইন হয়েছে, ইফ ইট ইজ এ ফ্যাক্ট দেন ইট ইজ নট কন্টেম্প্ট। ইন্ডিয়াতেও একটা রায় হয়েছে সুপ্রিম কোর্টের, যে ফ্যাক্ট হলে এটা কন্টেম্প্টের মধ্যে পড়বে না। কাজে আমি মনে করি যে এই ধরনের এক্সাম্পল, মানে যখন মামলা টামলা হবে তখন ফাইট করা উচিত, ফেস করা উচিত ওয়ান। বাট মামলা হওয়ার আগে আপনাকে শিওর হতে হবে যে আপনি যেটা লিখছেন, যেটা বলছেন, ইটস এ ফ্যাক্ট। এটা না হলে আপনি বিপদে পড়বেন। কাজে আমার সাজেশন হলো যে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ না করা ভালো, মানে কি করা উচিতই না, এথিক্যালি ইট ইজ রং। না না, আমি দায়বদ্ধতা বলতে কোনো স্বার্থ সংশ্লিষ্ট দায়বদ্ধতার কথা, যে আমার একটা ব্যবসা আছে, সেই ব্যবসার জন্য আমি সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারছি না, কারণ কিছু বললে পরে তাহলে সরকার আমার ওই ব্যবসা ইনকাম ট্যাক্স ধরবে, বা সরকারের সাথে আমার ব্যবসা আছে, সরকার আমার ব্যবসা বন্ধ করে দিবে, কিংবা আমার সরকারি বিজ্ঞাপন পেতে হয়, আমার বিজ্ঞাপন বন্ধ করে দেবে। ওই দায়বদ্ধতার কথা বলেছি। ওই দায়বদ্ধতা থাকলে আপনি ফ্রিলি আপনি সত্য সংবাদ দিতে পারবেন না। আর দায়বদ্ধতার কথা আমি প্রথম দিনই বলেছি, আমার দেশের ক্ষেত্রে দুটো দায়বদ্ধতা, একটা পাঠকের কাছে আর একটা রাষ্ট্রের কাছে। কারণ রাষ্ট্রের বিরুদ্ধে আপনি সংবাদ করতে পারবেন না, এটা দায়বদ্ধতা আপনি যে রাষ্ট্রে, আর পাঠকের কাছে দায়বদ্ধতা। জি, সচরাচর হচ্ছে না, ওই ক্ষেত্রে আসলে কি ধরনের করণীয় আছে আমাদের মনে হয়? এটা চ্যালেঞ্জ। মিডিয়া তৈরি করা সম্ভব যদি আমরা, এখানে ম্যানেজমেন্টের ব্যাপার, যে আমরা যদি এখানে ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারি তাহলে সম্ভব। এখন সব গোপন কথা তো বলে দেওয়া যাবে না পাবলিকলি, মানে তবে একটা মোটা দাগে আমি বলি, যেমন ধরেন একটা পত্রিকায় মেইন 3টা খরচ কি? কাগজের দাম, বেতন ভাতা এবং প্রিন্টিং কস্ট। এই 3টা হচ্ছে মেজর খরচ। এর বাইরে ডিস্ট্রিবিউশন কস্ট আছে, ওগুলো মেজর না, মেজর এই 3টা। এখন যদি আমার কস্টিং আমি যখন কাগজ বিক্রি করে তো এটা হয় না, কাজেই আমাকে এমনভাবে কস্টিং করতে হবে যে যাতে করে আমি কাগজ বিক্রি করে যে রেভিনিউ পাবো তার সাথে বিজ্ঞাপনের যে রেভিনিউ পাবো বিভিন্নভাবে মিলে যেন আমি ব্রেক ইভেনে থাকতে পারি। ব্রেক ইভেনে যদি থাকতে পারি তাহলে আমার আর কর্পোরেটের দিকে তাকানোর দরকার নেই। কর্পোরেটের দিকে তাকায় কেন? যেহেতু পত্রিকা লসে চললে পরে আমার কর্পোরেট থেকে টাকা নিতে হয়, এই তখনই আপনি বিপদে পড়ছেন। কাজেই ইটস মোর এন ইকোনমিক চয়েস। এই আপনার এটা জবাব দিতে গেলে ইটস ইকোনমিক চয়েস। প্রজেক্ট ভায়াবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। না, এটা থামানোর দায়িত্ব তো ভারতের। কারণ হচ্ছে যে আমার এখান থেকে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট 15 বছর ক্ষমতায় ছিল, তারা জনগণের উপর অত্যাচার করেছে, মানুষ হত্যা করেছে, লুটপাট করেছে, আমাদের ইকোনমি ধ্বংস করে দিয়ে গেছে এবং গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সুতরাং এখানে কি ভিকটিম কে? ভিকটিম তো আমি। তো ভিকটিম যদি আমি হই তো ভিকটিমের তো এটা থামানোর কোনো সুযোগ নাই। কাজে থামানোর দায়িত্ব ভারতের মেইনলি। আর 2 নম্বর কথা হলো যে ভারত তো আমার বিশাল প্রতিবেশী তো সরানো সম্ভব না, প্রতিবেশী তো থাকবেই। তো তার সঙ্গে আমার একটা সম্পর্ক লাগবে। আমরা প্রায়ই একটা বলি, এটা আমার কাছে মনে হয় এটা রং জিওপলিটিক্যালি, আমার কোনো শত্রু নাই, সবাই আমার বন্ধু। দিস ইজ বুলশেট।
রাষ্ট্রের সবাই বন্ধু কখনো হয় না, রাষ্ট্রের বন্ধু শত্রু বলে কিছু নাই, রাষ্ট্রের হলো ইন্টারেস্ট, স্বার্থ। সেখানে আমি মনে করি ভারতের সাথে আমাদের একটা ভারসাম্যমূলক সম্পর্ক থাকা উচিত। আমরা প্রায় বলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হাউ ডু ইউ ডিফাইন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? ভারসাম্যমূলক সম্পর্ক। প্রত্যেকটা রাষ্ট্রের একটা ভারসাম্যমূলক সম্পর্ক, যেটাকে ইংরেজিতে আমরা বলি ব্যালেন্স অফ পাওয়ার। বাংলাদেশের মতো একটা দেশকে ব্যালেন্স অফ পাওয়ার করে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। এবং আমি মনে করি যে বর্তমান যে সরকার, অনেক ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে, যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে গত 5 মাস যদি আমরা বিবেচনা করি। তারপরে প্রশাসনের দিক দিয়ে ডিসিপ্লিন আনতে সরকার ব্যর্থ হয়েছে, তার প্রমাণ গতকালে আগুন লাগা সচিবালয়। কিন্তু যেদিকে সরকার খুব কারেক্টলি ফেস করতে পেরেছে, এবং তার জন্য আমি সরকারকে ক্রেডিট দেব, ইন্ডিয়ান থ্রেট এই গভর্নমেন্ট গত 5 মাসে যেভাবে ফেস করেছে, আমার ধারণা অন্য কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট হলে এটা পারত না। এরা খুব সাহসিকতার সাথে, খুব প্র্যাগম্যাটিজমের সাথে এরা ইন্ডিয়ান থ্রেট মোকাবেলা করেছে। এই জন্যে আমি থ্যাঙ্কস জানাই ইউনূস সরকারকে এই ইন্ডিয়ান থ্রেট মোকাবেলা করার জন্য। প্রশ্ন করে না, আর এখন প্রশ্নের পর প্রশ্ন। ওই যে বললাম, আপনাদের যে প্রফেশনাল বডি, ওগুলোকে স্ট্রেংথেন করেন, আপনাদের প্রফেশনাল বডি স্ট্রেংথেন করেন ইন্টেলেক্ট ইয়ের সাথে ফাইট করতে। থ্যাংক ইউ। আর নাও